আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা আবেদন কার্যক্রম সাময়িক স্থগিত। নতুন প্রশিক্ষণে কনসুলার কর্মকর্তারা, অনিশ্চয়তায় অপেক্ষমান আবেদনকারীরা। পারিবারিক নৈশভোজে ভিড়েই গুলি, পরে বাড়িতে আগুন। যুক্তরাষ্ট্রের মন্টানায় ফায়ার ফাইটারের স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৮ জন নিহত। নিউ ইয়র্কে পুলিশের সঙ্গে আইএসের সহযোগিতা সীমিত করলেন হুকুল। নতুন আইন নিয়ে আদালতে শরীফরা, উঠছে সাংবিধানিক প্রশ্ন। এবং যুক্তরাষ্ট্র কানাডা শুল্ক যুদ্ধে মিশিগানে বাড়ছে চাপ, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কায় গাড়ির শিল্প আবাসন, আর বাজারে দেখা দিতে পারে এর প্রভাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন করে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের অধীনে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ইমিগ্রেন্ট ভিসা আবেদন কার্যক্রম। আবেদনকারীরা ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা কঠোরভাবে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রভাব পড়ছে আগে থেকে সাক্ষাৎকারের অপেক্ষায় থাকা আবেদনকারীদের উপরও। এই স্থগিতাদেশ কতদিন চলবে এবং কারা বেশি প্রভাবিত হবেন, থাকছে সেই তথ্য। যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের অপেক্ষায় থাকা মানুষদের জন্য তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের অধীনে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ইমিগ্রেন্ট ভিসা আবেদন কার্যক্রম। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন করে ভিসা দেওয়ার আগে আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তারও কঠোরভাবে যাচাই করা হবে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, আগস্টের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস আর কনসুলেটে নতুন এই উদ্যোগ কার্যকর করা হয়েছে। এর ফলে আগে থেকে নির্ধারিত অনেক ভিসার সাক্ষাৎকার বাতিল বা পুনর্নির্ধারণ করা হয়েছে। যাদের সাক্ষাৎকারের তারিখ নির্ধারিত ছিল তাদের অনেককেই ইমেইলের মাধ্যমে বাতিলের বিষয়টি জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, কনসুলার কর্মকর্তাদের নতুন নির্দেশনা আর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে প্রতিটি আবেদন আরও বিস্তারিতভাবে এবং একই মানদণ্ডে যাচাই করা যায়। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞদের আশঙ্কায় সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে প্রক্রিয়ার মধ্যে থাকা আবেদনকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। সাক্ষাৎকারের জন্য অনেকেই ভ্রমণ, বাসস্থান এবং অন্যান্য খাতে হাজার হাজার ডলার খরচ করেছেন। চাকরি ও পারিবারিক পরিকল্পনাও করেছেন। হঠাৎ সাক্ষাৎকার বাতিল হওয়ায় তাদের সব পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদনে পাবলিক চার্জ সংক্রান্ত বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছিল, তবে সেই উদ্যোগ ফেডারেল আদালতে বাতিল হয়। এদিকে পর্যটক আর ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের ভিসা বাতিলের পরিকল্পনাও করছে প্রশাসন। ফলে অভিবাসন প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর ও অনিশ্চিত হয়ে উঠেছে। কেনাকাটায় আরও গতি আর সুবিধা আনতে নতুন প্রযুক্তি চালু করছে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট। এখন কন্ট্যাক্টলেস কার্ডের পাশাপাশি স্মার্টফোন ও স্মার্ট ওয়াচ ব্যবহার করেও সরাসরি পেমেন্ট করা যাবে। শুরুতে নির্বাচিত কিছু ওয়ালমার্ট আর স্যামস ক্লাবে চালু হলেও ধীরে ধীরে সব মার্কিন স্টোরে পৌঁছাবে এই সুবিধা। ক্রেতাদের জন্য নতুন এই সুবিধার বিস্তারিত থাকছে রিপোর্টে। ক্যাশ বা কার্ড বের করার ঝামেলা এবার আরও কমছে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে। পকেট থেকে শুধু স্মার্টফোন কিংবা স্মার্ট ওয়াচ বের করে পেমেন্ট টার্মিনালে ছুঁয়ে দিলেই হয়ে যাবে কেনাকাটার বিল। ক্রেতাদের জন্য এমনই দ্রুত ও সহজ পেমেন্ট ব্যবস্থা চালু করছে ওয়ালমার্ট। ২৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ওয়ালমার্ট স্টোর ও স্যামস ক্লাবে শুরু হয়েছে ট্যাপ টু পে সুবিধা। ধাপে ধাপে এই প্রযুক্তি ছড়িয়ে দেয়া হবে দেশ জুড়ে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সব ওয়ালমার্ট স্টোর ও স্যামস ক্লাবে এই সুবিধা চালু করা। ট্যাপ টু পে ব্যবহার করে ক্রেতারা যোগ্য কন্ট্যাক্টলেস ক্রেডিট বা ডেবিট কার্ডের পাশাপাশি স্মার্টফোন ও স্মার্ট ওয়াচ দিয়েও পেমেন্ট করতে পারবেন। এমনকি যোগ্য ওয়ালমার্ট, স্যামস ক্লাব ও ওয়ান পে কার্ড ডিজিটাল ওয়ালেটেও যুক্ত করা যাবে। তবে শুধু শপিং কার্টের বিল পরিশোধেই পরিবর্তন থাকছে না। ওয়ালমার্ট জানিয়েছে ২০২৭ সালের মাঝামাঝি তাদের ফুয়েল স্টেশনগুলোতেও ট্যাপ টু পে চালু করার পরিকল্পনা রয়েছে।
এর আগে থেকেই ওয়ালমার্টে রয়েছে নিজস্ব ওয়ালমার্ট পে, আর স্যামস ক্লাবের সদস্যরা ব্যবহার করতে পারেন স্ক্যান অ্যান্ড গো, পণ্য স্ক্যান করে কেনাকাটার সময়ই বিল পরিশোধের সুবিধা। গ্রাহকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি ওয়ালমার্টের ব্যবসাতেও চলছে শক্তিশালী প্রবৃদ্ধি। দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ই-কমার্স বিক্রি বেড়েছে 24%, স্যামস ক্লাবের অনলাইন বিক্রি বেড়েছে 26%। সব মিলিয়ে দ্রুত পেমেন্ট, ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন কেনাকাটার সমন্বয়ে গ্রাহকদের আরও সহজ অভিজ্ঞতা দিতে চাইছে অর্থাৎ সামনে ওয়ালমার্টে কেনাকাটা হবে আরও দ্রুত। ট্যাপ করুন, পেমেন্ট করুন আর চলে যান। একটি পারিবারিক ডিনার, কয়েক মুহূর্তের মধ্যে গুলির শব্দ আর ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের মন্টানায় এমন ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের 8 জনের। নিহতদের মধ্যে রয়েছে 4 শিশুও। পরিবারেরই একজন স্বজনদের বিরুদ্ধে উঠেছে হত্যার অভিযোগ। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মন্টানার বিলিংসে পারিবারিক নৈশভোজ মুহূর্তেই পরিণত হলো ভয়াবহ হত্যাকাণ্ডে। পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বিলিংস বিমানবন্দরের ফায়ার ফাইটার অ্যাডাম ঘেকিয়েরের স্ত্রী এবং 2 সন্তান সহ একই পরিবারের 8 জন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন 44 বছর বয়সী অ্যালান স্মিথ ছিলেন নিহত পরিবারেরই একজন ঘনিষ্ঠ স্বজন। পরিবারের সদস্য ব্রাড আয়ারল্যান্ডের দাবি, অ্যালানের বাবা মা ডানা ও বার্ব স্মিথ কয়েক সপ্তাহ আগে তাকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন। কিন্তু রোববার সন্ধ্যায় পরিবারের সাপ্তাহিক নৈশভোজের সময় অ্যালান আবার সেই বাড়িতে ফিরে আসেন। এরপর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। নিহতদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার অ্যাডাম ঘেকিরের 2 সন্তান, 15 বছর বয়সী ল্যান্ডন এবং 12 বছর বয়সী শার্লট। নিহত হন অ্যাডামের স্ত্রী মেগান ও মেগানের 2 সন্তান, 10 বছরের ওয়েন ও 7 বছরের ক্লোই। এছাড়া অ্যালানের নিজের বাবা মা ডানা ও বার্বে স্মিথ এবং তাদের দাদি এভলিন স্মিথও নিহত হয়েছেন। ঘটনার সময় অ্যাডাম একটি এয়ার শোতে দায়িত্ব পালন করছিলেন। খবর পাওয়ার পর তিনি স্ত্রী এবং সন্তানদের ফোন করেন, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে ঘটনাস্থলে পৌঁছালেও সক্রিয় বন্দুকধারীর পরিস্থিতির কারণে তাকে বাড়ির কাছে যেতে দেওয়া হয়নি। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে যখন 12 বছর বয়সী শার্লট নিজেই 911-এ ফোন করে গুলির খবর জানায়। পরিবারের বন্ধুদের ভাষ্য, নিজের জীবন বিপন্ন জেনেও পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করছিল সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়িতে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে দেরি হয়। শেষ পর্যন্ত আগুনে বাড়িটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পুলিশ জানিয়েছে অ্যালান স্মিথও আত্মঘাতী গুলিতে আহত হয়ে পরে মারা যান। এখন তদন্তকারীরা খুঁজছেন পারিবারিক বিরোধের পেছনে কি ছিল এবং কি কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটল। নিউ ইয়র্কে মাত্র 48 ঘন্টার ব্যবধানে 2 ডাকাতির ঘটনায় গুলিতে নিহত হয়েছেন 2 জন। এর মধ্যে ব্রুকলিনে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী এমডি ইউসুফ। 2 হামলার সঙ্গেই 31 বছর বয়সী এক প্যারোলি আসামি জড়িত বলে দাবি পুলিশের। মাত্র কয়েক মাস আগে কারাগার থেকে মুক্তি পাওয়া এই সন্দেহভাজনকে ধরতে চলছে অভিযান। ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে মাত্র 48 ঘন্টার ব্যবধানে 2টি ডাকাতির ঘটনায় গুলিতে নিহত হয়েছেন 2 ব্যক্তি। পুলিশের দাবি 2 হামলার সঙ্গেই জড়িত 31 বছর বয়সী যিশু আকোস্তা, যিনি মাত্র কয়েক মাস আগে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছিলেন। প্রথম ঘটনা ঘটে রোববার মধ্যরাতে ব্রুকলিনের ব্রাউন্সভিলে একটি উইংস ও পিৎজা রেস্টুরেন্টে ডাকাতির সময় গুলি চালানো হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হন 44 বছর বয়সী বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী এমডি ইউসুফ। গুলিতে আহত হন আরও একজন। হাসপাতালে নেওয়ার পর ইউসুফ মারা যান। স্বজনদের ভাষ্য, ইউসুফ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভালো মানুষ। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। স্ত্রী, মা এবং 12 ও 3 বছর বয়সী 2 মেয়েকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর প্রায় 48 ঘন্টা পর মঙ্গলবার রাতে ব্রুঙ্কসের একটি ডেলিতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতির সময় 33 বছর বয়সী এক ক্রেতার বুকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। ঘটনাস্থলের ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে ক্যাশ রেজিস্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশের তদন্তে 2 হামলার সন্দেহভাজন হিসেবে আকোস্তার নাম উঠে আসে।
এর আগে 2015 সালে ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় তিনি গ্রেপ্তার হন। পরে গুরুতর মামলায় দোষ স্বীকার করে 11 বছরের কারাদণ্ড পান। এপ্রিলে তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। এখন আকস্তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মাত্র 2 দিনের ব্যবধানে 2 প্রাণহানির ঘটনায় নিউ ইয়র্কে তৈরি হয়েছে আতঙ্ক। আর বাংলাদেশি ইউসুফের পরিবার হারিয়েছেন তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। আইসের সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বন্ধে নিউ ইয়র্কের নতুন আইন ঘিরে বাড়ছে উত্তেজনা। লোকাল কপস লোকাল ক্রাইমস অ্যাক্ট অনুযায়ী 287G চুক্তিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং স্থানীয় জেল ব্যবহারের ক্ষেত্রেও এসেছে নিষেধাজ্ঞা। গভর্নর হুকুলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আদালতে লড়ছেন নিউ ইয়র্কের কয়েকজন শেরিফ। আইনটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিস্তারিত থাকছে রিপোর্টে। নিউ ইয়র্কে অভিবাসন অভিযান ঘিরে এবার শুরু হয়েছে নতুন উত্তেজনা। স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা সীমিত করে গভর্নর ক্যাথি হোকুলের নতুন আইন কার্যকর হওয়ার পরই তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আইনটির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন নিউ ইয়র্কের কয়েকজন শেরিফ। নতুন আইনে স্থানীয় পুলিশ ও শেরিফের কার্যালয়কে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে নির্দিষ্ট ধরনের সহযোগিতা থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষের অনুরোধে আটক ব্যক্তিদের স্থানীয় কারাগারে সাময়িকভাবে রাখার ব্যবস্থাও নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর হোকুলের দাবি, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হল এলাকার অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তার মতে, নতুন আইন কার্যকর হলে পুলিশের সময় ও সম্পদ স্থানীয় অপরাধ মোকাবেলার আরও বেশি কাজে লাগানো সম্ভব হবে। তবে বিরোধীদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের আশঙ্কা, স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের মধ্যে সমন্বয় কমে গেলে গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের শনাক্ত ও আটক করা কঠিন হয়ে পড়তে পারে। নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যানও হোকুলের আইনের তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে নাসাউ কাউন্টি থেকে অপরাধমূলক রেকর্ড থাকা প্রায় 2000 অবৈধ অভিবাসীকে সরানো সম্ভব হয়েছে। এদিকে আইনটি নিয়ে উঠেছে সাংবাদিক প্রশ্ন। অঙ্গরাজ্যের আইন কি ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে স্থানীয় সহযোগিতা সীমিত করতে পারে? এখন আদালতে সেই প্রশ্নেরও উত্তর খোঁজা হচ্ছে। ফলে নিউ ইয়র্কে অভিবাসন অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্ক পেরিয়ে বিষয়টি এখন বড় আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র আর কানাডার পাল্টাপাল্টি পদক্ষেপে এবার নতুন আশঙ্কা তৈরি হয়েছে মিশিগানে। কানাডা থেকে আসা ইস্পাত, কাঠ আর বিভিন্ন শিল্পপণ্যে বাড়তি করের প্রভাব পড়তে পারে স্থানীয় ব্যবসার নির্মাণ খাতে। কৃষি থেকে শুরু করে আবাসন এবং নিত্যপণ্যের বাজারেও বাড়তে পারে খরচ। কানাডা যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি শুল্কে মিশিগানের সামনে কি অপেক্ষা করছে, থাকছে বিস্তারিত চিত্রে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যেই পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। নতুন মার্কিন শুল্কের জবাবে কানাডার নেওয়া এই পদক্ষেপে দুই দেশের বিভিন্ন পণ্যে আমদানি কর বেড়ে সর্বোচ্চ 50% পর্যন্ত হতে পারে। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী অঙ্গরাজ্য মিশিগানের পরিবারগুলোর উপরে, কারণ কানাডার সঙ্গে বাণিজ্যের উপর মিশিগানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক শুধু কানাডা থেকে আসা পণ্যের দামই বাড়াবে না, মিশিগানে তৈরি এমন পণ্যের উৎপাদন খরচও বাড়তে পারে যেগুলো তৈরিতে কানাডা থেকে আসা কাঁচামাল বা যন্ত্রাংশ ব্যবহার করা হয়। ইস্পাত, কাঠ, অ্যালকোহল, কাগজজাত পণ্য, দুগ্ধজাত পণ্যের মতো পণ্যে শুল্কের প্রভাব পড়তে পারে। বিশেষ করে গাড়ি শিল্পে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। সীমান্ত পার হওয়ার সময় একই স্টিল বা গাড়ির যন্ত্রাংশের উপরে দুই দেশের শুল্ক বসলে উৎপাদন খরচ কয়েক ধাপে বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রাতেও। নির্মাণ খরচ বাড়লে নতুন বাড়ি তৈরিতে গতি কমতে পারে এবং বাড়ির দাম আরও বাড়তে পারে। কৃষকদের জন্য সার আর জ্বালানির মতো কিছু পণ্যে নতুন 50% শুল্ক থেকে ছাড় পেলেও আগের শুল্কের প্রভাবের কারণে খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাড়তি খরচ শেষ পর্যন্ত কৃষক, ব্যবসায়ী আর ভোক্তাদের উপরেই চাপতে পারে। ফলে মিশিগানের মুদি দোকান থেকে শুরু করে আবাসন ও গাড়ির বাজার সবখানেই দামের উপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ 48 বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম, মানুষের সঙ্গে সম্পর্ক এবং সংবাদ সংগ্রহের নেপথ্যের নানা গল্প নিয়ে প্রকাশ পেয়েছে সাংবাদিক চিন্ময় আচার্যের গ্রন্থ স্মৃতির পথে 48 বছর। মিশিগান বইমেলা ও হবিগঞ্জ প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ।
মিশিগান থেকে প্রকাশিত বাংলা অনলাইন সংবাদপত্র সুপ্রভাত মিশিগান এর সম্পাদক ও সাংবাদিক চিন্ময় আচার্যের সাংবাদিকতা জীবন নিয়ে প্রকাশিত হয়েছে স্মৃতির পথে ৪৮ বছর গ্রন্থ। গত শনিবার মিশিগান বইমেলায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বইমেলার আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডক্টর দেবাশিস মৃধা। এ সময় উপস্থিত ছিলেন চিনু মৃধা, মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সেলিম আহমদ, সাবেক সভাপতি সৈয়দ শাহিদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বর্তমান সাধারণ সম্পাদক সাহেল আহমেদ, কবি ও সাহিত্যিক শামীম শহীদ, পূর্ণেন্দু চক্রবর্তী অপু এবং কমলেন্দু পাল। অনুষ্ঠানে লেখক চিন্ময় আচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী গৌরী আচার্য বেবী এবং দুই পুত্র তন্ময় আচার্য ও তীর্থ আচার্য তুর্য। মিশিগানে আজ দ্বিতীয় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই বইমেলা আমাদের পরিবারের জন্য বিশেষ আনন্দের। এই প্রথম বই প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুব আনন্দিত, খুব গর্বিত। স্মৃতির পথে ৪৮ বছর বইটি যেন পাঠককে প্রিয় হয় সেই জন্য সাফল্য কামনা করছি। মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় মিশিগান বইমেলার আবহে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আন্তরিক ও উৎসব মুখর। দীর্ঘ সাংবাদিকতা জীবনে নানা চড়াই উতরাই, পেশাগত অভিজ্ঞতা, মানুষের সঙ্গে সম্পর্ক, সংবাদ সংগ্রহের নেপথ্যের গল্প এবং সময়ের পরিবর্তনের নানা স্মৃতি উঠে এসেছে স্মৃতির পথে ৪৮ বছর গ্রন্থে। আমি যখন দশম শ্রেণীর ছাত্র তখন একজন অ্যাস্ট্রোলজার আমার হাত দেখেন এবং উনি তখন বলছিলেন যে আমি একটা বই লিখব, এক বা একাধিক বই লিখব কিংবা প্রকাশনার সাথে জড়িত হব। তখন জিনিসটা আমি মোটেই বিশ্বাস করতে পারি নাই, কিন্তু আজ এত বছর পর, ৫০ বছর পর, ৫২ বছর পর সত্যি আমি আজকে স্মৃতির পথে ৪৮ বছর বইটি লিখে ফেললাম। আর এই বইতে আমার সাংবাদিকতা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করেছি এবং এই সংবাদগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছে। এই প্রতিক্রিয়া অনেক সময় আমার জীবনের প্রতি হুমকিও এসেছে এবং এগুলো আমি বিভিন্ন টেকনিক্যালিভাবে আমি এগুলা উতরে উঠছি। এমনকি আমাকে এক সময় একটা হত্যাকে কেন্দ্র করে আমাকে বলছিল যে জীবন্ত কবর দিয়ে দিবে এবং এটা চুনারগড়ে একটা চাঞ্চল্যকর চূর্ণ হত্যা মামলা। কিন্তু এরপরও ওরা আমাকে কিছু করতে পারে নাই। এরপর আমার জীবনে আরও বিভিন্ন হুমকি এসেছে, কিন্তু আমি অত সৃষ্টিকর্তা আমার সহায়, যে কারণে আমার জীবনে কোনো ঘটনা ঘটেনি। যেগুলো ঘটছে এগুলো আমি বিভিন্ন উত্তরে ফেলছি। আরেকটা জিনিস আমি বলতে চাই যে সাংবাদিকতা করতে গিয়ে আমি আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন কাউকে আমি কলম থেকে রক্ষা দেইনি। আমি যে এই দুর্নীতি করেছে আমি তার বিরুদ্ধে কলম ধরেছি এবং আমার বইতে এগুলা ফুটে উঠেছে। আমি আশা করব পাঠকরা এই সমস্ত ঘটনা, আমার জীবনের ঘটনাগুলো পড়লে খুব আনন্দিত হবে এবং অনেক আশ্চর্যান্বিত হবে। ধন্যবাদ। বইটির প্রকাশককে ঘিরে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আগ্রহ। এদিকে গত রোববার রাতে পদক্ষেপ হবিগঞ্জের আয়োজনে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপের সভাপতি তোফাজ্জল সোহেল, সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাসরিন হক। গ্রন্থ থেকে পাঠ করেন কুমকুম চৌধুরী ও পারমিতা টিয়া। সাংবাদিক চিন্ময় আচার্যের জীবন ও কর্ম নিয়ে লেখা জীবনী পাঠ করেন নওরিন শশী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও গ্রন্থ লেখক মনসুর উদ্দিন আহমদ ইকবাল, অধ্যাপক জাহানারা খাতুন, ডাক্তার মোহাম্মদ জমির আলী, শচীন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরাজ শরীফী, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগদীশ মোদক এবং কবি তাহমিনা বেগম গিনি। আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক রুহুল হাসান শরীফ, সাংবাদিক টিপু চৌধুরী, অ্যাডভোকেট হাসবি সাইদ চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, বাবুল মল্লিক, জেসমিন এ কে চৌধুরী, এম এ ওয়াহেদ সহ অনেকে। এ সময় অতিথিরা আনুষ্ঠানিকভাবে স্মৃতির পথে ৪৮ বছর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বক্তারা চিন্ময় আচার্যের দীর্ঘ কর্মজীবন, সাংবাদিকতার প্রতি তার নিষ্ঠা এবং লেখনী শক্তির প্রশংসা করেন। পরে সাংস্কৃতিক পর্বের সঙ্গীত পরিবেশন করেন শারমিন ঋতু। পদক্ষেপ আবৃত্তি পরিষদের শিল্পীরা পরিবেশন করেন আবৃত্তি।
মিশিগান ও হবিগঞ্জে আয়োজিত 2 অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু একটি বইয়ের প্রকাশনায় উদযাপিত হয়নি, বরং 4 দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা একজন সংবাদকর্মীর অভিজ্ঞতা, সংগ্রাম ও স্মৃতিকে পাঠকের সামনে তুলে ধরার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রবাসের ব্যস্ত জীবনে শিকড়ের টানে এক ছাতার নিচে মিলিত হলেন মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসী। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও মিলন মেলা। দিনব্যাপী আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, গ্র্যাজুয়েটদের সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ। বিস্তারিত জানাচ্ছেন ফারজান আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর বনভোজন ও মিলন মেলা। রোববার স্থানীয় সময় দুপুরে মেডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসী এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। কানাইঘাটবাসীর পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শরীফুদ্দিন আহমেদ। দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর, নারী ও পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষের জন্য ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়া মিশিগানে বসবাসরত গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপের শিল্পীরা। সংগঠনের সভাপতি শরীফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ সাধারণ সম্পাদক কয়েস আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা শাহাবুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ওয়ালিউর রহমান এবং উপদেষ্টা মাইন উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। Thank you for everyone for coming to the Kanaiঘাট Welfare Association with your busy schedule. Most of them came today. We really appreciate behalf of the Kanaiঘাট Association. Inshallah, next time we'll have more people and more enjoy. Yes. It was beautiful weather today. It was not too very hot. Beautiful. Everybody enjoyed. Kids are enjoyed also. Our sisters, they have a special playground, and we always do picnic is like separate. Everybody enjoyed. So thank you so much for coming, and hopefully see you next year again. আয়োজকরা বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে কানাইঘাটের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সঙ্গে কানাইঘাটবাসীর সম্পর্ক আরও দৃঢ় হবে। কানাইঘাটবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে শিশুদের বিনোদনমূলক খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে আমাদের আজকের এই পিকনিক অন্তত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যে সকল অতিথি এবং আমাদের কানাইঘাটবাসী উপস্থিত হয়ে আমাদের এই পিকনিক আয়োজনকে সফল করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আশা করছি পরবর্তীতে যে কোনো আয়োজনে আমাদের কানাইঘাটবাসী এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের আয়োজনে শরিক হবেন, আমাদের আয়োজনকে সফল করবেন। এবারের এই বনভোজনে কানাইঘাটের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, বনিতা, বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। আমি দেখছি আমাদের কানাইঘাটিদের উচ্ছ্বাস এখানে উপচে পড়া বীর আমি বলবো। আমরা যদিও কানাইঘাটবাসী এখানে অন্যান্য উপজেলার তুলনায় অনেক কম, কিন্তু আমাদের মনের ভল অনেক বড়। আমরা অত্যন্ত আনন্দ এবং আপ্লুত এবং আমি আশা করছি এই কানাইঘাট উপজেলার এই কানাইঘাট অ্যাসোসিয়েশন ভবিষ্যতে মিশিগানে আরও শক্তিশালী হবে। এই ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।